প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআরের খসড়া ভোটার তালিকায় জীবিত হলেন মৃত, রাগে শববাহী গাড়িতে উঠলেন বৃদ্ধ। উত্তরপ্রদেশে আরও শক্তিশালী হবে গেরুয়া শিবির, বার্তা বিজেপি নেতার, ভর্ৎসনা সপাকে। নয়াদিল্লির সঙ্গে তিক্ত সম্পর্ক চাই না, মন্তব্য ইউনূসের উপদেষ্টার, বাণিজ্যিক সম্পর্ক নষ্টের আশঙ্কাতেই ডিগবাজি। তীব্র ঝাঁকুনির পর বিকট শব্দে কোচবিহারে থামল ট্রেন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের। হুমায়ুনের দলে প্রার্থী হতেই চাকরি হারালেন সিভিক ভলেন্টিয়ার, জেতাই চ্যালেঞ্জ, বলছেন মুজগেরা বিবি। ফের বিজেপি শাসিত ওড়িশায় নাবালিকাকে ধর্ষণ খুন, জঙ্গল থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। 1 লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, শান্তনুর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের, রণক্ষেত্র ঠাকুরনগর। বাংলাদেশে হিন্দু নিধনে মালদহ ও বনগাঁ সীমান্তে বিক্ষোভ, পুরল কুশপুতুল। উজ্জয়িনীতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিশেষ সফরে মহাকাল মন্দিরে পূজা ও আরতি দর্শন। গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে অসম, মৃত অন্তত 2, বন্ধ ইন্টারনেট, জারি কারফিউ। মোদির সাধের প্রকল্পে ডেডলাইন ফেল, এখনও 18.5% বাড়িতে পৌঁছায়নি পরিশুদ্ধ পানীয় জল। আপনারাই হাদিকে খুন করিয়েছেন, ইউনূস সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক প্রয়াত নেতার দাদা। 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট কি এসআইআরে গ্রহণযোগ্য, বড় নির্দেশ হাইকোর্টের। 31শে ডিসেম্বরের আগে এই 3টি কাজ না সারলে বড় বিপদ। দরকারে বাংলাদেশকে ভারতে নিয়ে নেওয়া হোক, বর্ডারে দাঁড়িয়ে 7 সিস্টার ইস্যুতে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার অসীম সরকারের। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা, ট্যাবলোই অনুমোদন দিল না কেন্দ্র, ক্ষোভ তৃণমূলের। বালিগঞ্জে বিধানসভা কেন্দ্রে নূতন প্রার্থী দিলেন হুমায়ুন কবির, কে তিনি, চর্চা তুঙ্গে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, 2 রাজ্য মিলে বাদ গেল 70 লক্ষ নাম। ধুমধুমার পরিস্থিতিতে পুলিশের লাঠিচার্জ, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অচলের হুঁশিয়ারি শুভেন্দুর। ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের, বাড়তি নজর ভরতপুরে। বাঁচতে চাইলে দেশ ছেড়ে ভারতে পালাতে হবে, বাংলাদেশি হিন্দুদের ফরমান ইসলামী জঙ্গি নেতার। নিজের লেখা গানে ক্রিসমাসের শুভেচ্ছা, বিশ্ব শান্তির বার্তা মমতার। রেকর্ড শীত, এক ধাক্কায় 3 ডিগ্রি নামবে তাপমাত্রা, 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদল। খসড়া তালিকায় নাম, তবুও ডাক শুনানি, ভয়ে কাঁপুনি 79 বছরের বৃদ্ধার। জমিদারদের হাত থেকে বাংলা বাঁচানোর লড়াই, 26শে ডিসেম্বর অভিষেকের মেগা বৈঠক নিয়ে কাঁপছে বঙ্গ রাজনীতি। হিন্দুত্বের তাস খেলতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য অভিনেতা মিঠুনের মুখে। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশ ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু। আগামী 2027 সালের বিধানসভা নির্বাচনে 2017 সালের চেয়েও বড় সাফল্য পেতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিজেপি। এদিন লখনৌয়ে দলের রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এমনই কথা জানালেন উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী। তিনি স্পষ্ট জানান, সবাইকে সঙ্গে নিয়ে একজোট হয়ে নির্বাচনী ময়দানে নামবে দল। 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে অটল জন্ম শতবার্ষিকী উৎসব অভিযান শুরু হচ্ছে। পঙ্কজ চৌধুরী জানান, 25 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে অটল স্মৃতি সম্মেলন ও সুশাসন সপ্তাহ পালিত হবে। এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের নবনির্মিত রাষ্ট্রপ্রেরণা স্থল উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগকে স্বাগত জানিয়ে পঙ্কজ চৌধুরী বলেন, 26শে ডিসেম্বর গুরু গোবিন্দ সিংয়ের পুত্রদের শাহাদাত দিবস বা বীরবাল দিবস মর্যাদার সঙ্গে পালন করা হবে। স্কুল ও কলেজে তরুণ প্রজন্মের কাছে তাদের অমর বলিদানের কাহিনী পৌঁছে দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নে অখিলেশ যাদব ও ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেন তিনি। পঙ্কজ চৌধুরীর মতে সপার পিডিএ আসলে পরিবারের ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তিনি বলেন, বিজেপিতে যে কেউ যোগ্যতার নিরিখে সভাপতি হতে পারেন, কিন্তু সমাজবাদী পার্টির সভাপতি হতে গেলে তাকে নতুন করে জন্ম নিতে হবে। আজম খান প্রবীণ হওয়া সত্ত্বেও কেন অখিলেশ মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই প্রশ্ন তুলে তিনি এদিন বিরোধীদের পরিবারতন্ত্রের মুখোশ খুলে দেন। হুমায়ুন কবিরের দলে প্রার্থী হতেই চাকরি গেল এক সিভিক ভলেন্টিয়ারের। রাতারাতি তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চাকরি হারালেও কোনো আফসোস নেই ওই সিভিক ভলেন্টিয়ার মুজগেরা বিবির।
নির্বাচনে লড়াই করা এবং জেতাটাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন। এহেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে মালদহে। যদিও পুলিশের দাবি দীর্ঘক্ষণ ধরে কাজে আসতেন না ওই সিভিক ভলেন্টিয়ার, তাই সিভিক রুল অনুযায়ী এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে। সপ্তাহের শুরুতেই নতুন দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণা করেছেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, বঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে প্রার্থীর নামও ঘোষণা করেছেন। মালদহের বৈষ্ণবনগর কেন্দ্র থেকে হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টির টিকিটে লড়াই করবেন মুজগেরা বিবি। তার অভিযোগ, নাম ঘোষণার পরেই তাকে সিভিক ভলেন্টিয়ারের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাসপেন্ড করা হয়েছে বলেও অভিযোগ মুজগেরা বিবির। জানা গিয়েছে, বৈষ্ণবনগর বিনননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজগেরা বিবি সক্রিয়ভাবে তৃণমূল করতেন। এমনকি তার স্বামী কুরবান আনসারি তৃণমূলের স্থানীয় নেতা হিসাবে পরিচিত। যদিও দুজনেই তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে যোগ দিয়েছেন। এ বিষয়ে মুজগেরা বিবির স্বামী কুরবান আনসারি বলেন, ২৬-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে। যদিও তৃণমূল ৩ নম্বরে থাকবে, ফলে তৃণমূল কোনো ফ্যাক্টর হবে না বলেও মন্তব্য কুরবান আনসারির। যদিও পুরো বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব। মালদহে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, বদ্ধ উন্মাদনার মতো কথা বলছেন হুমায়ুন কবির। সকালে একটা কথা বলে, বিকেলে একটা কথা বলে, প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ হচ্ছে। তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোটার থেকেও ভোট কম পাবেন। এই অবস্থায় ঘোলা জলে মাছ ধরতে ময়দানে নেমেছে বিজেপি। হুমায়ুন কবিরকে তৃণমূলের একটি পার্ট বলে তোপ দেখেছেন দক্ষিণ মালদা বিজেপির সহসভাপতি তারক ঘোষ। তিনি বলেন, হুমায়ুন কবিরের দল তৃণমূলেরই একটা পার্ট। আমাদের লক্ষ্য এই সরকারকে ২০২৬-এর নির্বাচনে বিসর্জন দিতে হবে। যদিও এত কিছুর মধ্যেও নতুন দলের প্রার্থী মুজগেরা বিবির আশা তিনি জিতবেনই। শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ, আর তা ঘিরে একেবারে রণক্ষেত্রের আকার নিল ঠাকুরবাড়ি। মমতা বালা ঠাকুরের পন্থীদের বেধড়ক মারধর, ঘটনায় আহত একাধিক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অল ইন্ডিয়া মতুয়া সংঘের দাবি, শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলেন সেই সময় হঠাৎ করেই এই হামলার ঘটনা ঘটে। একেবারে মাটিতে ফেলে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মারধর করা হয় বলেও অভিযোগ। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মন্তব্য, মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ক্যাম্প থেকে মতুয়া কার্ড, ধর্মীয় শংসাপত্র জোগাড় করেও নাম বাদ যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কেন, সেই উত্তর জানতে গেলে মারধর করা হলো। ঘটনায় পুলিশে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ। কারণ নাগরিকত্ব বাদ যাবে না, মন পেতে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছিলেন বঙ্গ বিজেপি নেতারা। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই অন্য ছবি দেখা গিয়েছে। মতুয়াগড়ে সবথেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায়। জানিয়ে আশঙ্কায় সেখানকার মানুষরা, নতুন করে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় মতুয়ারা, জানিয়ে বাড়ছে ক্ষোভ। এর মধ্যেই বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ যদি যায়, সেখানে ১ লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত। এরপর এর কারণ হিসাবে তার যুক্তি, ওদেশ থেকে এরা সকলে প্রাণ হাতে করে এসেছিল। খোদ বিজেপি নেতার এহেন বক্তব্য মতুয়াদের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়েছে। শান্তনু ঠাকুরের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় অল ইন্ডিয়া মতুয়া সংঘের তরফে। সেই মতো মিছিল করে মতুয়ারা এগোতেই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, একেবারে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও ঘটনার সময় বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না বলে জানা গিয়েছে। ঘটনার পরে একেবারে থমথমে পরিস্থিতি ঠাকুর বাড়িতে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডে উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায়। এদিন ওল্ড মালদহের মনোহরপুর মুচিয়ায় হিন্দু সনাতনীরা খোলকরতাল নিয়ে প্রতিবাদ জানান। স্লোগান ওঠে, হিন্দু হিন্দু ভাই ভাই। বিশ্বসহ পশ্চিমবঙ্গের হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। মালদহের পাশাপাশি বনগাঁর ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। দাহ করা হয় কুশপুতুল। উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অসীম সরকার ও অন্যান্য নেতৃত্ব। নহরপুর মুচিয়াই সীমান্তে বাংলাদেশে হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় হিন্দু সংগঠন। অবিলম্বে দীপু দাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে বলে দাবি করেছেন তারা। বিক্ষোভকারী জ্যোৎস্না সরকার বলেন, বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে আমাদের এই মিছিল। ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদ জোরালো হবে। আমরা কাঁটা তার মানব না। আরেক আন্দোলনকারী বলেন, বিশ্বের সব হিন্দু এক হও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার
অত্যাচার বন্ধ হোক। আরও একজন হিন্দুর উপর অত্যাচার হলে আমরা কোনো বাধা মানব না। এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে বাংলাদেশে, ইউনূস সতর্ক হও। মালদহের পাশাপাশি বনগাঁর পেট্রোপোল সীমান্তেও বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব। সেখানে প্রতীকী কুশপুতুল পুড়িয়ে ঘটনার প্রতিবাদ জানানো হয়। বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, বাংলাদেশে যা পরিস্থিতি এখন, প্রতিবাদ না, তা ওপার বাংলা সহ বিশ্বের জন্য বিপদ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক। গোষ্ঠী সংঘর্ষে আবার উত্তপ্ত অসমের পশ্চিম কার্বি আংলং জেলা। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হিংসার ঘটনায় সেখানে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 38 জন পুলিশ অফিসার কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেন এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তাতে 8 জন বিক্ষোভকারীও জখম হয়েছেন। এই পরিস্থিতিতে ওই জেলায় কারফিউ জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইলের ইন্টারনেট পরিষেবাও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিংসায় 2 জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অতিরিক্ত বাহিনী মোতায়েনের করার কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে জমির অধিকার নিয়ে লড়ছে কার্বি জনগোষ্ঠী। বহিরাগতেরা তাদের জমি দখল নিচ্ছে বলে অভিযোগ তুলে গত 16 দিন ধরে অনশন আন্দোলনও চালাচ্ছিল তারা। মঙ্গলবার অনশনরত এক আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরেই নতুন করে উত্তেজনা ছড়ায় জেলায়। খবর ছড়িয়ে পুলিশ নাকি কার্বি নেতা তুলে নিয়ে গিয়েছে, যদিও পুলিশ তা অস্বীকার করেছে। ডিজিপি হরমিত সিং বলেন, মঙ্গলবার এই এলাকায় একসঙ্গে অনেকে জড়ো হন। অনশনের কারণে এক বিক্ষোভকারীর শারীরিক অবস্থার অবনতি হয়, তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু খবর রটে যায় আমরা নাকি তাকে গ্রেপ্তার করেছি। দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী রনজ পেগু পশ্চিম কার্বি আংলং জেলার খেরানিতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন। আগামী 26শে ডিসেম্বর শুক্রবার কার্বি আংলং স্বায়ত্তশাসিত কাউন্সিলরের সঙ্গে বৈঠকে বসার কথা সরকারের। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী। তবে তারপরেও মঙ্গলবার দিনভর ওই এলাকায় অশান্তি ছিল। খেরনিতে দোকান এবং বাজারে আগুনও ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অসম পুলিশের আইজি অখিলেশ কুমার সিং বলেন, এলাকার শান্তি ফেরাতে প্রশাসন সব পক্ষের সঙ্গে কথা বলছে। এক মন্ত্রী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন। কারো যদি কোনো বিষয় নিয়ে অসুবিধা থাকে তারা আইনি পথে হাঁটতে পারে। আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশে 3,59,00,000-এরও বেশি বাড়িতে এখনও পৌঁছানো যায়নি পানীয় জলের কল। অথচ এখনও প্রায় 18.55% অর্থাৎ দেশের 3,59,13,862টি বাড়িতে পৌঁছানো যায়নি পানীয় জলের কল। কয়েক লাখ বাড়িতে এখনও পৌঁছতে পারেনি প্রধানমন্ত্রীর সাধের প্রকল্প। গত বছরের 17 ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছিল, সেই সময় পর্যন্ত দেশের 4 কোটি বাড়িতে ছিল না পানীয় জলের কল। অর্থাৎ গত 1 বছরে দেশের 40 লাখ বাড়িতে পানীয় জলের কল পৌঁছতে পেরেছে শিবরাজ সিং চৌহানের মন্ত্রক। তালিকার দিকে চোখ বোলালেই স্পষ্ট বঞ্চিত রাজ্যগুলির তালিকায় শেষ 3টি রাজ্যই অবিজেপি শাসিত। এই প্রকল্পের বাস্তবায়ন ডেডলাইন বারবার ব্যর্থ হওয়ার পিছনে অনেক ক্ষেত্রেই বিজেপি দায়ী করে অবিজেপি সরকারগুলির অসহযোগিতাকে। অথচ একসময় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রী, সেই মধ্যপ্রদেশেও রয়েছে পিছিয়ে থাকা রাজ্যের তালিকায় শেষের দিক থেকে 5 নম্বরে। 2020 সাল থেকে বিজেপি শাসনে থাকা মধ্যপ্রদেশের 27.07% বাড়িতে এখনও নেই পানীয় জলের কল। অর্থাৎ এর মাধ্যমেই প্রমাণ হয় রাজ্যের অসহযোগিতায় তত্ত্ব কতখানি ঠুনকো। এখনও পর্যন্ত যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সব বাড়িতে পানীয় জলের কল পৌঁছানোর কাজ শেষ হয়েছে, সেই তালিকায় নজর বোলালে আবার দেখা যাবে এর মধ্যে বেশিরভাগ রাজ্যই তথাকথিত ছোট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, পুদুচেরি, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও গোয়া 10 লাখের বেশি বাড়ি থাকা এমন যে কটি রাজ্যের সব ঘরে জল পৌঁছানো গিয়েছে, তার মধ্যে আছে শুধু হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তেলেঙ্গানা ও গুজরাট। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, বাংলার 1,75,52,175টি বাড়িতে 99,15,736টি বাড়িতে পৌঁছেছে পানীয় জলের কল। অর্থাৎ 76,36,439টি বাড়িতে এখনও নেই প্রধানমন্ত্রীর সাথের হর ঘর জলের লাইন। তালিকার শেষ 2 রাজ্যে কেরল ও ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে 38,78,599 ও 34,45,362। তার মানে একথা কি স্পষ্ট হয়ে যাচ্ছে না যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা শুধু ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের জন্যই?
বাংলাদেশে তুঙ্গে উঠেছে ভারত বিরোধিতা। ইতিমধ্যে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যকে ভারতের থেকে আলাদা করে দেওয়ার হুমকি দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বাংলাদেশের এক এনসিপি নেতা। তা নিয়ে চাপান উত্তর মধ্যের হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডে আরও মুখ পুড়েছে বাংলাদেশের। এপার বাংলাতেও উঠেছে হিন্দোল। একদিন আগেই বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে দেখা গিয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তীব্র কটাক্ষবাণ শানিয়ে বাংলাদেশকে তুলনা করেছিলেন ছোট পিঁপড়ের সঙ্গে। শুভেন্দুর দাবি, অপারেশন সিঁদুরের সময়কার দু একটা ড্রোন ছেড়ে দিলেই ওদের দাপাদাপি বন্ধ হয়ে যাবে। এবার বাংলাদেশের নেতাদের 7 সিস্টার নিয়ে কড়া মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল বিজেপি বিধায়ক অসীম সরকার। সুর চড়ালেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। বুধবার সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে দীপু দাসের হত্যার প্রতিবাদে জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে হাজির ছিলেন অশোক অসীমরা। সেখান থেকেই বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে সুর চড়িয়ে অশোক কীর্তনিয়া বলেন, ইউনুসকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বাংলাদেশের সনাতন হিন্দুদের পাশে আছি, সেই বার্তাই দিতে চাইছি। অন্যদিকে সুর চড়াতে দেখা যায় বিজেপি বিধায়ক অসীম সরকারকেও। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেভাবে বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক করুক ভারত সরকার। দরকারে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক। অন্যদিকে 7 সিস্টার দখল প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, কুজোরও কিন্তু চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়, তাই কেন্দ্রীয় সরকারের এখনও উচিত আর বাড়াবাড়ি করতে না দেওয়া। এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার। এদিকে পেট্রাপোল বিক্ষোভ কর্মসূচির জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মোতায়েন করা হয়েছে বাড়তি বিএসএফ জওয়ান। পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকেও স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেলে তিনি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অচল করে দেবেন, এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এই সাক্ষাৎকার আবেদনটি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, আমি একাই বৈঠকে যাব, তবে সাক্ষাতের অনুমতি না মিললে 26শে ডিসেম্বর থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। আমরা ভারতীয় ভূখণ্ডে এই ডেপুটি হাইকমিশনকে সচল থাকতে দেব না। পাক সার্কাসে বাংলাদেশে ডেপুটি হাইকমিশনের দিকে যাওয়া তাঁর হিন্দু হুঙ্কার পদযাত্রা পুলিশ আটকে দিলে সংঘাত ছড়ায়। এরপর সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, আজ কলকাতায় যা ঘটেছে তা প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই। বিজেপি নেতা দাবি করেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন প্রতিবাদকারী আহত হন এবং এক মহিলাকে জরুরি বিভাগে নিয়ে যেতে হয়। তার কথায় সাধু সন্ত সহ নিরস্ত্র প্রতিবাদীদের ওপর বর্বর পুলিশি হামলা চালানো হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ডেপুটি হাইকমিশনের কাছে ব্যারিকেড ভেঙে ঢুকতে যাওয়া বিক্ষোভকারীদের আটকাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বল প্রয়োগ করা হয়েছে। ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের। ভরতপুরে অতিরিক্ত নজর শাসক দলের। ভরতপুরের 2টি ব্লকের সংগঠনে বিরাট রদবদল। ভরতপুরে 2টি ব্লকেই বদলে ফেলা হলো মূল যুব মহিলা আইএনটিটিউসির সভাপতি, এছাড়াও সহসভাপতিদেরও। ভরতপুরের পাশাপাশি রানাঘাট 2 নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতিও বদল করা হয়েছে। এছাড়াও রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদেও বদল করা হয়েছে। এদিন তৃণমূলের একটি পোস্টে দেখা গিয়েছে, ভরতপুরের 1 নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি হয়েছেন নজরুল ইসলাম। বদল করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট পদেও। নতুন দায়িত্ব নিয়েছেন প্রিয়ব্রত ঘোষ। বদল হয়েছে যুব সংগঠনেরও। ব্লকের নতুন যুব সভাপতি হয়েছেন মোহাম্মদ রানা। সহসভাপতি হলেন তুহিন ঘোষ। ভরতপুর 1 ব্লকের নতুন মহিলা সভাপতি হলেন নাজমা সুলতানা। শ্রমিক সংগঠনের আইএনটিটিউসির সভাপতি দায়িত্ব পেলেন আব্দুল বাড়ি। 1 নম্বর ব্লকের পাশাপাশি বদল হয়েছে 2 নম্বর ব্লকেও। এই ব্লকের মূল সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। যুব সংগঠনের সভাপতি হয়েছেন কাজী নাজির হোসেন। মহিলা সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন শাহী বালোহার মাঝি। এই ব্লকের আইএনটিটিউসির নতুন সভাপতি হলেন রাজু চৌধুরী। এছাড়াও রানাঘাট 2 নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতি হয়েছেন সুধীর ধর। রানাঘাট সাংগঠনিক জেলা কমিটিতেও বদল করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রূপঙ্কর বন্দ্যোপাধ্যায়। হুগলিতে সভা করতে এসে চরম উস্কানি মিঠুনের মুখে। অন্যান্য দলের কাছে কাতর আবেদন। বুধবার বিজেপির মানকুণ্ডু পরিবর্তন সংকল্প সভা থেকে মহাগুরু মিঠুন চক্রবর্তী বললেন, কমিউনিস্ট পার্টির মধ্যেও যদি কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারা আসুন। কংগ্রেসকে বলছি, আপনারা আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোর কোনো বিভেদ থাকে, সেই হিন্দুদের বলছি, তারাও আসুন। আমরা একসঙ্গে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই।
বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজের কৌশল ঠিক করে ভোটের প্রচারে নেমে পড়েছে। বুধবার মানকুণ্ডু সার্কাস মাঠে ভারতীয় জনতা পার্টির ডাকে এক প্রকাশ্য সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে বাংলাদেশে প্রসঙ্গ তুলে উস্কানিমূলক মন্তব্য করেন মিঠুন। বলেন, মনটা ভালো নেই, কারণ আমি কি এখনো পশ্চিমবাংলায় আছি নাকি বাংলাদেশে আছি, এখানে মুসলিমদের এই সরকার ছুট দিয়ে রেখেছেন। মিঠুন আরও বলেন, এটা আমাদের বাংলা, আমাদের পশ্চিম বাংলা, হিন্দুদের বাংলা। আমাদের নেতাদেরও বলবো, যদি কারোর সঙ্গে কারোর মনোমালিন্য থাকে নির্বাচন পর্যন্ত সেটা সবাই মিটিয়ে নিন। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করে আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারা আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোর বিভেদ থাকে সেই হিন্দুদের তারাও আসুন। এদিন তিনি শেষ করলেন তার সেই চেনা সংলাপ দিয়ে, রাঁধবো খিচুড়ি এখানে, খাবি তোরা এখানে সেখানে। আমি জল ঢোরাও নয়, বেলে বড়াও নয়, আমি জাত গোগড়ো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন রাতেই ফের অশান্ত রাজধানী ঢাকা। গতকাল সন্ধ্যায় মগবাজারের উড়ালপুলের কাছে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহতের নাম শিয়াম। ওই ঘটনার পরে নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা ও নজরদারি নিয়ে। দীর্ঘ 17 বছর বাদে দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কোমর কষে ঝাঁপিয়েছেন বিএনপির কর্মী সমর্থকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা শুরু করেছেন তারা। নিজেদের শক্তি জাহিরে কমপক্ষে 50 লক্ষ মানুষকে জড়ো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, তারেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। বিএনপি নেতা কর্মীরা যখন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে উৎসবের মেজাজে, ঠিক তখনই ফের অশান্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, রাত 7:45 নাগাদ মগবাজার উড়ালপুলের উপর থেকে একটি বোমা ছুড়ে মারা হয়। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলরের প্রবেশপথের সামনে বোমাটি ফাটে। তাতে শিয়াম নামে এক যুবক গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত যুবক চা খেতে এসেছিলেন। কয়েকদিন আগেই বাংলা মোটরের কাছে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক তথা ইসলামী জঙ্গি শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার পরে ঢাকা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।